গুড মর্নিং। আজ আমরা ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেমের হারমোনিক এক্সাইটেশনের আন্ডারে এর ফোর্সড ভাইব্রেশন সেটা দেখব। চ্যাপ্টারের টাইটেলই হচ্ছে ফোর্সড ভাইব্রেশন অফ ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার হারমোনিক এক্সাইটেশন। লাস্ট ক্লাসে আমরা আনড্যাম্পড সিস্টেমের জন্য হারমোনিক ফোর্সের আন্ডারে ভাইব্রেশন রেসপন্স দেখেছি। এই যে এই ডেরিভেশন গুলো আমরা গত ক্লাসে করেছিলাম। দেখো, সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম ভাইব্রেশন আন্ডার হারমোনিক ফোর্সেস, আনড্যাম্পড এন্ড ড্যাম্পড। কিন্তু আমরা প্রথমে এটা পড়েছিলাম আসলে যে আনড্যাম্পড সিস্টেমের জন্যই এটা দেখেছি। তো এখানে আমরা যে ডেরিভেশন গুলো করেছিলাম সেম সিস্টেমে আমরা আসলে সেম প্রসিডিউরে আমরা ড্যাম্প সিস্টেমের জন্য আগাবো। তো আমি এখান থেকে শুরু করি। প্রথমেই আমরা ইকুয়েশন অফ মোশন দিয়ে স্টার্ট করব। ইকুয়েশন অফ মোশন ড্যাম্পড সিস্টেমের জন্য যদি এক্সটার্নাল ফোর্স পিটি থাকে তাহলে তার জন্য ইকুয়েশনটা হচ্ছে এরকম। আমরা এটা ইকুয়েশন অফ মোশনে ডিরাইভ করে আসছি। এখন যদি পিটি ইকুয়াল টু যদি জিরো হয়, এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, তাহলে হবে ফ্রি ভাইব্রেশন। when the external force excitation force pt is not equal to zero, যদি জিরো না হয় তাহলে হবে হচ্ছে forced vibration. The vibration of the single degree of freedom system is called forced vibration. তার মানে পিটি ফোর্স যদি এক্সটার্নাল ফোর্স যদি জিরো না হয়ে কোনো একটা ফোর্স থাকে তাহলে সেটাকে আমরা forced vibration বলছি। First, let us assume the excitation force is a harmonic function pt equal to p sin omega t. এটা p cos omega t ও হতে পারে বা অন্য কোনো ফাংশনেরও হতে পারে, বাট আমরা প্রথমে সাইন দিয়েই করছি। কোসাইন হলে এটা রেসপন্স কেমন হবে সেটাও আজকের ক্লাসে দেখবো। সো আমাদের এক্সটার্নাল ফোর্সটা আমরা ধরে নিলাম যে এটা হবে পি নট সাইন ওমেগা টি। যেহেতু হারমোনিক বলছি, হারমোনিক টার্ম আইদার সাইন অথবা কোসাইন টার্ম থাকতে হবে। দ্য ইকুয়েশন অফ মোশন ইজ রিটেন অ্যাজ, তাহলে জাস্ট পিটি এর জায়গায় এই যে পি নট সাইন ওমেগা টি আমরা লিখে ফেললাম। দিস ইজ এ সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটার আসলে পার্টিকুলার সলিউশনও থাকবে, আবার কমপ্লিমেন্টারি সলিউশন থাকবে। তার মানে জেনারেল সলিউশন যেটাকে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন বলছি, যে ইউএইচ যেটাকে আবার হোমোজিনিয়াস সলিউশনও বলা যায়, যেটা আসলে ফ্রি ভাইব্রেশন রেসপন্স। এক কথায় ফ্রি ভাইব্রেশন রেসপন্স যা, সেটাই হচ্ছে জেনারেল সলিউশন বা হোমোজিনিয়াস সলিউশন। তাহলে এই যেহেতু নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর হোমোজিনিয়াস সলিউশনও থাকবে আবার পার্টিকুলার সলিউশনও থাকবে। এই দুইটার সামেশনই হবে হচ্ছে টোটাল রেসপন্স। দ্য সলিউশন উইল টেক দ্য ফলোইং ফর্ম। এই যে ইউ ইকুয়াল টু ইউ ইজ হোমোজিনিয়াস প্লাস ইউপি পার্টিকুলার। হোমোজিনিয়াস এবং পার্টিকুলার সলিউশনের সামেশন আমরা আন্ডার সিস্টেমে একইভাবে বলেছি। Where UH is the solution to the homogeneous problem, that means the free vibration response. UH represent করবে free vibration response, and UP is a particular solution to the given inhomogeneous problem. We already have learned that UH is given as এই যে undamped সিস্টেমে বা ফ্রি ভাইব্রেশন রেসপন্সে, সেখানেও আমরা শিখেছি যে হোমোজিনিয়াস সলিউশনটা হয় হচ্ছে ড্যাম্পড সিস্টেমের জন্য এরকম। ফ্রি ভাইব্রেশন রেসপন্সে আমরা এটা শিখে আসছি, এই ইকুয়েশন সহই ডেভেলপ করে আসছি। আমার মনে হয় ব্যাক পিছনের ক্লাসগুলো দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। Where the two constants a and b depend on the initial conditions. To solve for the particular solution UP, we assume it takes the following form. এখন এই যে ইউপিটা বের করার জন্য আমরা এটার সলিউশনকে ধরে নিব এই ফর্মে, যে এটার সলিউশন ইউপি টি ইকুয়াল টু হবে টাইমের রেসপেক্টে, এই জন্য ব্র্যাকেটে টি লিখেছে, জি1 cos ওমেগা টি প্লাস জি2 sin ওমেগা টি। এখন এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, ডিসপ্লেসমেন্টকে একবার ডিফারেন্সিয়েশন করলে পার্টিকুলার সলিউশনের জন্য পার্টিকুলার ভেলোসিটি পাবো। তাহলে দেখো, জাস্ট জি ওয়ান থাকে, কস ওমেগা এন টি কে সাইন ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন ওমেগা এন টি হয়ে যায়, আর সাইন ওমেগা এন টি কে করলে ওমেগা কস ওমেগা এন টি ডিফারেন্সিয়েশন হয়ে যায় আর কি। আবারও যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পেয়ে যাব, ইউপি ডাবল ডট টি। দেখো অ্যাক্সিলারেশন সেটা হয়ে যায় এরকম। এখন এই ইউপি এর ভ্যালু, ইউ ডট পি এর ভ্যালু, আর হচ্ছে ইউ ডাবল ডট পি এর ভ্যালু, এই তিনটার ভ্যালু যদি আমি অরিজিনাল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এই যে আমার ইকুয়েশন অরিজিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ইকুয়েশন অফ মোশন, সেখানে যদি ইনসার্ট করি তাহলে এম ইউ ডাবল ডট সি ইউ ডট কে ইউ ডট, এখানে ইউ ডাবল ডট ইউ ডট এবং কে ইউ এর ভ্যালু, এগুলো ইনসার্ট করব। তাহলে দেখো ইনসার্ট করলে এই যে এরকম একটা ইকুয়েশন চলে আসে। পুল প্লাগ অল দ্য টার্মস ইনটু দ্য অরিজিনাল ইকুয়েশন অফ মোশন, তাহলে এইটা পাই।
এবং the solution to this equation must be valid all times. Therefore, the coefficient in front of the sine term must be equal to f naught and the coefficient in front of the cosine term must be equal to 0. তাহলে দেখো এটার যদি অল টাইমে সলিউশন সেম হতে হয় তাহলে সাইনের কোএফিসিয়েন্ট গুলো সেম হবে, কোসাইনের কোএফিসিয়েন্ট গুলো সেম হবে। তো ডান পাশে সাইনের টার্ম যা আছে, সাইন ওমেগা টি ডান পাশে যা আছে তার কোএফিসিয়েন্ট দেখো পি নট, আর বাম পাশে সাইন ওমেগা টি এর কোএফিসিয়েন্ট আছে এই যে এই সেকেন্ড পার্টের সাথে যা আছে দেখো তাই, কার্সর আমার যেখানে সেখানে। তাহলে এই পি নট ইকুয়াল টু হবে এই যে এটা দেখো যে মাইনাস জি টু ওমেগা স্কোয়ার এম মাইনাস সি জি ওয়ান ওমেগা প্লাস জি টু কে, এই যে এই সেকেন্ড কোএফিসিয়েন্ট টুকু ইকুয়াল টু পি নট লিখতে পেরেছি। আর ডান পাশে যেহেতু কোসাইনের কোনো টার্ম নাই, তার মানে ওখানে আসলে কোসাইনের কনস্ট্যান্ট হচ্ছে 0। তাহলে কোসাইনের যে কনস্ট্যান্ট বাম পাশে আছে সেইটুকু ইকুয়াল টু 0 লিখবো। ঠিক আছে? যদি এই উপরের ইকুয়েশনটার যদি সলিউশন ভ্যালিড অল টাইম হতে হয়, মানে দ্য সলিউশন মাস্ট বি ভ্যালিড এট অল টাইম, সবসময় ভ্যালিড হতে হবে, তাহলে সাইনের কোএফিসিয়েন্ট গুলো সমান হবে, কোসাইনের কোএফিসিয়েন্ট গুলো সমান হবে। এখানে বেসিক্যালি সেই প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হলো। তো এইটা এখানে আমরা এই দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। দেখো এই দুইটা ইকুয়েশন আমি যদি এখন সি ইকুয়াল টু 2 যে ড্যাম্পিং অ্যামাউন্ট ড্যাম্পিং অ্যামাউন্ট সি ইকুয়াল টু 2 জিটা ওমেগা এন এম এবং কে ইকুয়াল টু এম ওমেগা এন স্কয়ার, এই ভ্যালুগুলো যদি ইনসার্ট করি এই ইকুয়েশনে, এখান থেকে এখানে দেখো কি পাবো, এরকম দুইটা ইকুয়েশন চলে আসবে। জাস্ট সি ইকুয়াল টু যে 2 জিটা ওমেগা এন এম এবং কে ইকুয়াল টু এম ওমেগা এন স্কয়ার, এটা বসালাম। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি এম ওমেগা এন স্কয়ার দ্বারা ভাগ করে দেই তাহলে রিডিউসড ফর্মে এই ইকুয়েশন দুইটা চলে আসে এরকম। আবার আমরা এই যে ফোর্সিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু বেটা ডিফাইন করি, সেটা যদি করি তাহলে এই ইকুয়েশনটাকেই সিম্পলিফাইড ফর্মে এরকম লেখা যায়। আর এখান থেকে আমি যদি এখন যেহেতু দুইটা দেখো দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন আমি বলবো যেখানে ভ্যারিয়েবল গুলো হচ্ছে জি1 আর জি2, তাহলে আমি এই সাইমালটেনিয়াস ইকুয়েশন দুইটা সলভ করলে জি1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, জি2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এই জি1 আর জি2 এর ভ্যালু আমি পার্টিকুলার সলিউশন যে ধরেছিলাম এখানে যদি ইনসার্ট করি তাহলে পার্টিকুলার সলিউশন যেটা সেটা পাবো। আর পার্টিকুলার সলিউশন আর এই যে হোমোজিনিয়াস সলিউশন এই দুইটা যদি অ্যাড করি সামেশন করি তাহলে টোটাল সলিউশন পাবো। এবং এখানে দেখো পার্টিকুলার সলিউশনটা লেখা হয়েছে, দেয়ারফর দ্য পার্টিকুলার সলিউশন এই যে জি1 জি2 এর কোএফিসিয়েন্ট গুলা ইনপুট দিয়ে ইনসার্ট করে আবার একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছে আর কি। লেখার পরে আমরা এই যে এরকম পেয়ে গেলাম, where we can rewrite the solution as up equal to এই যে বাম পাশের এই অংশটাকে আমি যদি r ডিফাইন করি, দেখো এই অংশটাকে আমি বলবো হচ্ছে r, এই যে নিচে এখানে দেখানো আছে r ইকুয়াল টু এই অংশটা এই যে এইটা, এই পার্টটুকুকে আমরা এই যে r ধরে নিচ্ছি, তাহলে এইখানকার r এই যে চলে আসলো। আর এইটাকে এখন দেখো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি অ্যাপ্লাই করে সাইন ওমেগা টি মাইনাস গামা লিখলাম, এই যে এই ভিতরের এই অংশটাকে, এইটুকু হচ্ছে এই যে এখানে চলে আসলো সাইন ওমেগা টি মাইনাস গামা হারমোনিক টার্মে। তোমাদের একটা হোমওয়ার্ক প্রবলেমও দিয়েছি এরকম, যে এরকম থাকলে দেখো এরকম যে নিয়ে আসা যায় তার ফর্মুলা আমরা দেখেছিলাম, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে এই যে এইটা, আর ট্যান ওমেগা এই যে গামা যেটা সেটার ভ্যালু হচ্ছে ট্যান ও গামা ইকুয়াল টু 2 জিটা বিটা ওভার 1 মাইনাস বিটা স্কয়ার। তো এইটুকুকে আসলে দেখো রিফর্ম করে এইভাবে লেখা যায়, যেখানে গামা একটা নতুন ভ্যারিয়েবল আমরা ডিফাইন করছি এবং সেটাকে বের করব ট্যান গামা ইকুয়াল টু 2 জিটা বিটা ওভার 1 মাইনাস বিটা স্কয়ার দিয়ে। তো এখন এই পার্টিকুলার সলিউশন এই যে এটা যেটা পেলাম ইউপিটি, তার সাথে হোমোজিনিয়াস সলিউশন এই যে ইউএইচটি, এই দুইটাই যদি যোগ করি তাহলে দেখো আমার টোটাল সলিউশন পেয়ে গেলাম। দ্য ফাইনাল সলিউশন ইজ ইউটি ইকুয়াল টু এই যে এইটুকু হচ্ছে যে পার্টিকুলার সলিউশন, যেটা আসলে যে ট্রানজিয়েন্ট মানে ডিকেইং কম্পোনেন্ট দিয়ে দেখানো হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। আর এই যে পার্টিকুলার সলিউশনটা লিখলাম হচ্ছে এই যে এখানে, যেটা আসলে স্টেডি স্টেট রেসপন্স। তো আনড্যাম্পড সিস্টেমে আমরা দেখেছিলাম যে এই হোমোজিনিয়াস সলিউশনটা হচ্ছে ট্রানজিয়েন্ট হয়, যেটা আসলে ড্যাম্পড সিস্টেমের জন্য এটা ডিকে হয়ে যাবে। তো এইটাই যদি আমি এখন প্লট করি, এই যে ইউটি ইকুয়াল টু টোটাল যে রেসপন্স আসছে এটা যদি আমি এখন প্লট করি, আর এখানে এ আর বি দেখো দুইটা কনস্ট্যান্ট এখনো অলরেডি রয়ে গেছে, এই কনস্ট্যান্ট দুইটা আমরা কিন্তু বের করতে পারি ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে। তো ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করার পরে আমরা যদি এটা
ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট যদি অ্যাপ্লাই করি, করার পরে এটা যদি প্লট করি, তাহলে এটা রেসপন্স দেখা যাবে অনেকটা এই যে এরকম। দেখো এই যে এখানে দেখানো আছে টোটাল রেসপন্সটা হচ্ছে সলিড লাইন দিয়ে দেখানো, আর স্টেডি স্টেট রেসপন্স মানে ওই যে পার্টিকুলার সলিউশন যেটুকু স্টেডি স্টেট রেসপন্স সেটা হচ্ছে এই যে ড্যাশ লাইন দিয়ে দেখানো এরকম দেখো। তো ওভার দা টাইম যেহেতু ড্যামড সিস্টেম, এখানে দেখো স্টেডি স্টেট রেসপন্সের ম্যাগনিটিউডটা আস্তে আস্তে কমতে থাকছে যখনই টাইম পাস হয়ে যাচ্ছে, কমে গিয়ে আলটিমেটলি থাকছে কিন্তু শুধুমাত্র এই যে এইখানে এসে দেখো, এখানে এসে শুধুমাত্র পার্টিকুলার সলিউশন যেটুকু স্টেডি স্টেট রেসপন্স যেটা সেটাই থাকতেছে। আর স্টেডি স্টেট রেসপন্স নির্ভর করতেছে কিন্তু এই যে ফোর্সিং ফ্রিকোয়েন্সি, ওমেগা কিন্তু ফোর্সিং ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আমি আমার এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে যে ক্যাপিটাল ওমেগা, আর স্মল ওমেগা এন যেটা সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল বা সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর কি। তো এখানে আমরা এইটুকু পড়ে শেষ করি। A and B will be determined based on the initial conditions. Again, the solution contains two parts like the undamped system. The first part is free response, homogeneous solution which has damping ratio zeta and damped frequency omega d. এখানে যে omega d আছে দেখো, এবং damping ratio zetaও আছে। Eventually the free response becomes negligible, এই যে আমরা ফিগারে দেখতে পাচ্ছি, and hence this part is called transient response. আমরা আনডাম্পড সিস্টেমের ওখানে বলে আসছিলাম যে এটা আসলে আনডাম্পড সিস্টেমের জন্য কনসিস্টেন্টলি থাকে, মানে থ্রু আউট দা টাইম হিস্টোরি এটা থেকে যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিয়েল স্ট্রাকচার যদি হয় তাহলে কখনোই ওরকম হবে না। রিয়েল স্ট্রাকচার মানে সেখানে কিছুটা ড্যাম্পিং থাকবেই, আর যদি ড্যাম্পিং থাকে তাহলে আলটিমেটলি এই যে স্টেডি স্টেট রেসপন্সটাই রিমেইনিং থাকে, আর ট্রানজিয়েন্ট রেসপন্স যেটা এই যে ফ্রি রেসপন্সের জন্য সেটুকু ভ্যানিশ হয়ে যায়। Essentially the second part, which is the forced response, that means the particular solution here remains, and we therefore call it steady state response. We will be mostly focusing on it for the rest of the lecture. আমাদের জন্য আসলে এই ড্যাম্প সিস্টেমের রেসপন্সটাই কিন্তু মুখ্য, কারণ আমাদের রিয়েল যে স্ট্রাকচার আসবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যেসব স্ট্রাকচার ইন্টারেস্টেড এক কথায়, তাদের প্রত্যেকটাতেই কিছু না কিছু ড্যাম্পিং থাকবেই। তার মানে ড্যাম্প স্ট্রাকচারের প্রপার্টিটাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং আমাদের যে লেকচার গুলো পরবর্তীতে আমরা ডেলিভার করব দেখবা সবগুলাতে আসলে এই ড্যাম্প সিস্টেমের জন্যই। তো এখানে আমরা এখন যদি এই যে ফেজ অ্যাঙ্গেল ট্যান ট্যান গামা আর কি, ট্যান গামা দিয়ে যেটা লিখেছি এখানে, ট্যান গামা, এই গামাটা আমরা প্লট করতে পারি। এই যে জাস্ট 2 যেটা বিটা আর 1 মাইনাস বিটা স্কয়ার যদি এক্স ওয়াই অ্যাক্সিসে রাখো, আর এই যে 2 যেটা বিটা এটা ওয়াই অ্যাক্সিসে রাখো, তাহলে এদের রেসপন্সটা এই যে গামা ইকুয়াল টু কত বের করা যায়। এখন এখানে কয়েকটা জিনিস একটু লক্ষণীয়। আচ্ছা, তার আগে আমি আসলে এই ফিগারটার একটু বর্ণনা দেই। দ্য বিহেভিয়ার অফ এ ড্যাম্পড সিস্টেম সাবজেক্টেড টু হারমোনিক ফোর্স ইজ শোন বিলো উইথ, এই রেসপন্সটা যে অঙ্কন করা হয়েছে সেটাতে দেখো বেটা এর ভ্যালু ছিল হচ্ছে 0.2, ফোর্সিং ফ্রিকোয়েন্সি ওভার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে 0.2, এখানে ড্যাম্পিং রেশিও ছিল 0.05, তার মানে 5% ড্যাম্পিং। আর ইনিশিয়াল কন্ডিশন দেখো, এই যে ইনিশিয়াল একটা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এই যে দেখো খেয়াল করে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ইনিশিয়াল একটা ভেলোসিটিও আছে, এবং সেটার ম্যাগনিটিউড হচ্ছে যে ওমেগা ইন পি নট ওভার কে, এই ইজ শোন বিলো এই রেসপন্সটার জন্য। Try to observe how the transient response decays with time and only steady state remains. আমি এটা এক্সপ্লেইন করেছি অলরেডি। তো আমরা এই tan এর রিলেশনটা যদি একটু দেখতে চাই, বিকজ tan গামা ইজ ইকুয়াল টু 2 জিটা ওভার 1 মাইনাস বিটা স্কয়ার, যদি এই ডেনোমিনেটর মানে উপরেরটা হর আর হচ্ছে লব, লব যেটাকে বলি আমরা উপরের, ডেনোমিনেটর বলে ইংলিশে, এই উপরেরটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে এই এই যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, আহ জিরোর চেয়ে বড় হবে। তার মানে সাইন গামা এর ভ্যালু কিন্তু জিরোর চেয়ে যদি বেশি হয় তাহলে সাইন 0 ডিগ্রির চেয়ে বেশি হলে, মানে থিটা এর ভ্যালু জিরো এর চেয়ে বেশি হলে সাইন থিটা এর ভ্যালু কিন্তু জিরোর চেয়ে বেশি হয়। আর যদি ওমেগা এন, যদি ওমেগা এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ফোর্সিং ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হয়, দেন এই যে দেখো 1 মাইনাস বেটা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তখন কিন্তু cos ওমেগা ইজ ইকুয়াল টু 0 অথবা 0 এর চেয়ে বেশি হবে। আবার যদি ওমেগা এন মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ফোর্সিং ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হয়, কম হয় সরি,
দেন 1 মাইনাস বিটা স্কয়ার ইজ লেস দ্যান 0 এন্ড কস গামা ইজ লেস দ্যান 0। এটার আসলে ইন্টারেকশনটা সামনে আসবে যে কারণে এখানে বলা। এতটা ইম্পর্টেন্ট না। নাও আমরা যেহেতু এই যে স্টেডি ট্রানজিয়েন্ট রেসপন্সটা যেহেতু টাইমের রেসপেক্ট এটা ভ্যানিশ হয়ে যাবে, এই ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে আমরা এতটা উদ্বিগ্ন না। আসলে আমরা এখন ওরিড হওয়ার কথা মতো আমাদের জন্য আছে শুধুমাত্র হচ্ছে যে পার্টিকুলার রেসপন্স যেটা সেইটা, পার্টিকুলার সলিউশন যেটা আরকি। নাও ফোকাস অন দ্য স্টেডি স্টেট বিহেভিয়ার অফ ড্যাম্পড সিস্টেম আন্ডার ডাইনামিক লোডিং Pt ইকুয়াল টু P নট sin ওমেগা টা which is given as the particular solution. সো আমরা স্টেডি স্টেট রেসপন্স নিয়েই এখন ডিল করব। ট্রানজিয়েন্ট রেসপন্স আমাদের আর আলোচনায় নেই। যেখানে এই যে এটার সলিউশন আমরা এখানে লিখে ফেললাম এই যে ডান পাশের অংশটা r sin ওমেগা টি মাইনাস গামা, যেখানে r ইকুয়াল টু হচ্ছে যে p নট ওভার k টাইমস 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস বিটা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 যেটা বিটা হোল স্কয়ার। এই রিলেশনটুকু আর tan গামা ইকুয়াল টু যেখানে 2 যেটা বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার। তো এখানে সেইটাই লেখা হলো দেখো। ইউপিটি ইকুয়াল টু যে ওই উপরেরটাই যেখানে আর ইকুয়াল টু ওই যে এত এবং ট্যান গামা ইকুয়াল টু 2 জেটা বেটা ওভার 1 মাইনাস বেটা স্কয়ার। এখন এই যে পি নট ওভার কে লাস্ট ক্লাসে আমরা এটাকে ডিফাইন করেছি। ডি নট ইউএসটি ইজ ইকুয়াল টু পি নট ওভার কে অ্যাজ দ্য স্ট্যাটিক ডিসপ্লেসমেন্ট কজড বাই দ্য লোড উইথ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড পি নট। তো পি নট এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, আবার সিস্টেমের স্টিফনেস সেটাও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ইউএসটি যেটা সেটাও কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে এবং এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। দেখো যে পিটা কিন্তু অ্যামপ্লিটিউড যেটা আসলে সাইনুসয়েডাল ফোর্সের সাইনুসয়েডাল ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই যে ইউএসটি যেটা এটা কিন্তু ম্যাক্সিমাম স্ট্যাটিক ডিসপ্লেসমেন্ট আমরা আনডাম্পড ক্লাসে বলে আসছি, এখানেও সেটা ইউএসটি আমরা ইউজ করব। তাহলে আর ইকুয়াল টু তাহলে কি লেখা যায় দেখো, আর ইকুয়াল টু লেখা যায় ইউএসটি টাইমস এই যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 যেটা বেটা তার হোল স্কয়ার। তাহলে এখন যদি এই ইউএসটি এটাকে আর এর নিচে নিয়ে আসি, আর এর নিচে নিয়ে আসলে আরটা হচ্ছে দেখো আসলে তাহলে কি আর হচ্ছে আমার সিস্টেমের রেসপন্স আন্ডার হারমোনিক ফোর্স, সিস্টেমের ম্যাক্সিমাম রেসপন্স আর সেটা হচ্ছে এই যে এখানেই দেখো এই যে এইটাও একটা সাইনুসয়েডাল ফাংশন, পার্টিকুলার সলিউশন যেটা এই ইকুয়েশন দিয়ে লিখেছি সেটাও কিন্তু একটা সাইনুসয়েডাল ফাংশন, যেখানে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে আমি এখানে পেন্সিল দিয়ে লিখেছি অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড অফ ডাইনামিক রেসপন্স আর। তাহলে এই আরটা হচ্ছে ডাইনামিক রেসপন্সের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, সেইটাকে যদি আমি স্ট্যাটিক রেসপন্সের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দিয়ে ভাগ করি তাহলে একটা ফ্যাক্টর আমরা পাই, ম্যাক্সিমাম ডাইনামিক রেসপন্সের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম স্ট্যাটিক অ্যামপ্লিটিউড, যেটার রেশিওটাকে আমরা বলছি ডাইনামিক ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। দেখো ডাইনামিক ম্যাগনিফিকেশন ফ্যাক্টর অথবা ডাইনামিক অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। Dynamic amplification factor is a dynamic amplification DAF or also known as dynamic response factor or dynamic magnification factor। সেটা আমি পেয়ে যাচ্ছি তাহলে 1 তার ম্যাগনিটিউড ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 যেটা বেটা তার হোল স্কয়ার, এইভাবে পেয়ে যাচ্ছি। দেন তাহলে ইউপিটি ইকুয়াল টু কি লেখা যায়, এই যে এইটাকে আমি এখন কিভাবে লিখতে পারি দেখো, আর এর এখানে তাহলে আর ইকুয়াল টু লেখা যাচ্ছে এই যে আর ডি ইউএসটি, আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাই যেটাই এখানে লেখা হলো ইউএসটি টাইমস আর ডি, আর থাকে হচ্ছে এই যে সাইন ওমেগা টি মাইনাস গামা টি, এটাই হচ্ছে আমার রেসপন্স। তাহলে the solution shows that response of a damped single degree of freedom system under harmonic force is also a simple harmonic response। এই যে ইকুয়েশনটা এটা কি মিন করে, এটাও কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন যার ম্যাগনিটিউড হচ্ছে যে ইউএসটি টাইমস আরডি, আমি আবারও একই কথাই বলছি। তাহলে এটা কিন্তু কি হচ্ছে আমার ফোর্সিং ফাংশন যেটা সেটা একটা সাইনুসয়েডাল হারমোনিক ফোর্স, রেসপন্সটাও কিন্তু একটা হারমোনিক ফোর্স। তাহলে দেখো এবং দুইটাই কিন্তু সাইন, ফোর্সিং ফাংশনটাও পি নট সাইন ওমেগা টি আর তোমার রেসপন্স যেটা পেলে সেটাও কিন্তু সাইনেরই একটা ফাংশন এবং এখানে ওমেগা টি আছে, বাট এখানে ওমেগা টি মাইনাস যেটা তার মানে দেখো এই যে অ্যাঙ্গেল যেটা টি এর ভ্যালু যা হবে, এই গামা কিন্তু একটা অ্যাঙ্গেল, টি এর ভ্যালু একটা সার্টেন অ্যাঙ্গেল, এই যে মাইনাস যেহেতু তার মানে ল্যাগিং বিহাইন্ড হবে, মাইনাস মানে হচ্ছে এই ফোর্সিং ফাংশনের যে ফ্রিকোয়েন্সি তার থেকে এই যে দেখো ফি ওমেগা টি মাইনাস গামা যেহেতু একটা সার্টেন অ্যাঙ্গেল এটা হচ্ছে পিছনে থাকবে, মাইনাস যেহেতু তার মানে পিছনে, আর যদি এখানে প্লাস হতো তাহলে হতো ফরওয়ার্ড, কিন্তু এটা আসলে মাইনাসই হয় সাধারণত, যে কারণে
মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা, তার কিছুক্ষণ পরে গিয়ে তুমি সেই রেসপন্সটা পাবা। এই যতক্ষণ পরে আসলে রেসপন্সটা পাবা সেটাই হচ্ছে এখানকার ফেজ ল্যাগ। যেটাকে আমরা এই যে ফেজ অ্যাঙ্গেল গামা দিয়ে মিন করছি। এখানে দেখো এই যে ফেজ অ্যাঙ্গেল ফি দিয়ে দেখানো, আমরা এখানে গামা দিয়ে বলছি। তো এইটার আমরা একটু যদি প্লট করি, দেখো ডাইনামিক অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর যদি প্লট করি, এখানে যে ডিফরমেশন রেসপন্স ফ্যাক্টর আর ডি ইকুয়াল টু এই যে আর ডিভাইডেড বাই মানে ইউ নট ডিভাইডেড বাই ইউএসটি, এটাই আমরা যদি প্লট করি এখানে, তাহলে বেটা এর রেসপেক্টে এই এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে বেটা, তার মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সি ওভার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো তাহলে দেখো এই যে আর ডি এর ভ্যালুটা বিভিন্ন ড্যাম্পিং রেশিওর জন্য বিভিন্ন রকম পাওয়া যায়। দেখো খেয়াল করে, এটা হচ্ছে জিটা এর ভ্যালু, এটা হচ্ছে 0.1, এটা হলো 0.001, এই সবগুলা বিভিন্ন জিটা এর জন্য বিভিন্ন রকমের রেসপন্স আসছে। ঠিক আছে, আমি এখানে একটু পড়ে শেষ করি। The solution shows that the response of a damped single degree of freedom system under harmonic force is also a simple harmonic response with same frequency as the force. ফ্রিকোয়েন্সি দেখো সেম, এই যে সাইন এর সাথে ফ্রিকোয়েন্সিতে যেটা গামা টি, সেটা কিন্তু সেম ফ্রিকোয়েন্সি আছে, শুধুমাত্র একটা ফেজ ল্যাগ আছে এখানে। আর অ্যামপ্লিটিউডটা হয়তো একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট বলতে আসলে কতটুকু, দেখো এই যে স্ট্যাটিক রেসপন্স যেটা, তার তার সাথে একটা ডাইনামিক ফ্যাক্টর এখানে গুণ হবে আর কি। বাট দ্য ম্যাগনিটিউড অ্যাম্প্লিফাইড with the same frequency but the magnitude amplified by a factor Rd and with a phase lag gamma equal to arc tan, মানে এখানে tan ইনভার্স যেটাকে আমরা বলি সেটাকে arc tan a tan বলা হয়, প্রোগ্রামিং ও এরকম ভাবে বলে। a tan মানে হচ্ছে tan ইনভার্স আর কি। যদি আমি এখানে এই যে tan tan gamma equal to 2 যেটা বেটা ওভার 1 মাইনাস বেটা স্কয়ার ছিল, সেটাকে গামা বের করতে চাইলে এটা আসবে। তাহলে দেখো আমার যে রেসপন্স যেটা, সেটার ফ্রিকোয়েন্সি আর ফোর্সিং ফ্রিকোয়েন্সি কিন্তু সেম ফ্রিকোয়েন্সিতে এটা ভাইব্রেট করবে, বাট একটা ফেজ ল্যাগ থাকবে, আর এটার ম্যাগনিটিউড হবে একটা ফ্যাক্টর দ্বারা গুণকৃত, এই যে আরডি দ্বারা, আরডি এর প্রোডাক্ট হবে এক কথায়। The plot shows the relationship between RD, gamma and the forcing ratio and the frequency ratio beta. এই যে এখানে প্লট করা হয়েছে, যেটা এখানে হচ্ছে উপরের ফিগারে আরডি প্লট করেছি, মানে ডাইনামিক অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, আর নিচে হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল গামা বা ফি যাই দিয়ে বলো, সেটা এখানে প্লট করা হয়েছে। তো বেটা এর রেসপেক্টে তাদের ভ্যারিয়েশনটা দেখো, ফর সার্টেইন জিটা ভ্যালু, সার্টেইন ইকুইভ্যালেন্ট কি বলে ড্যাম্পিং রেশিও, again we have the following cases to discuss. আনড্যাম্পড কেস সিস্টেমের জন্য আমরা চারটা কেস ডিসকাস করেছি। বেটা এর ভ্যালু যখন একের চেয়ে খুব ছোট ছিল, তার মানে দ্য ফোর্স ইজ স্লোলি ভ্যারিং। আবার বেটা এর ভ্যালু যখন খুব বেশি ছিল, তার মানে দ্য ফোর্স ইজ র্যাপিডলি ভ্যারিং। আর একটা ছিল হচ্ছে বেটা ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি 1, আর একটা ছিল হচ্ছে বেটা ইজ ক্লোজ টু 1। তো এখানে আমরা আসলে তিনটা কেসই মেইনলি দেখবো। ফোর্থ কেসটা যে ক্লোজ টু 1 যেটা, সেটা হবে না। কারণ হচ্ছে আমরা নন আনড্যাম্পড সিস্টেমের জন্য দেখে আসছিলাম, আমি একটু ব্যাকে গিয়ে দেখেই আসি, যে বেটা ইকুয়াল টু যখন এক্স্যাক্টলি 1 ছিল, তখন কিন্তু রেজোন্যান্স হয়েছে এবং রেসপন্সটা হয়েছিল আনবাউন্ড। তার মানে টাইমের রেসপেক্টে এই যে যে রেসপন্স, এটা ইনডেফিনিটলি বাড়তে থাকতেছিল, যেটা আসলে রিয়েল স্ট্রাকচারে কখনোই হবে না। ড্যাম্পড সিস্টেমের জন্য এটা আসলে কম থাকবে, আর আনড্যাম্পড সিস্টেমের জন্য যদি এরকম হয়ও, তাহলে সার্টেন ডিসপ্লেসমেন্টে গিয়ে এটা কিন্তু ইল্ড করবে। তো আমিও এখানেই আসলে এই কেসগুলো একটু এখানে ইনভেস্টিগেট করতে চাই, যে যদি আমার ফোর্সিং ফ্রিকোয়েন্সির তুলনায় আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি খুব কম হয় অথবা খুব বেশি হয়, অথবা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ফোর্সিং ফ্রিকোয়েন্সি যদি এক্স্যাক্টলি সেম হয়, তাহলে আমার রেসপন্স কি রকম ভাবে ভ্যারি করে, আমরা সেটা একটু দেখব। সো কেস 1 এ আমরা দেখো বেটা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1। এখানে দেখো খেয়াল করে, যখন বেটা ইকুয়াল টু এক্স্যাক্টলি 1 হচ্ছে, তখন হচ্ছে অ্যামপ্লিটিউডটা অনেক বেশি হাই হয়, যেটাকে আমরা এই যে রেজোন্যান্স বলছি। ঠিক আছে, এক্স্যাক্টলি যখন 1 হবে, এখানে 1 একটা স্পেশাল প্যারামিটার, যেহেতু দেখো খেয়াল করে এই যে 1 মাইনাস বেটা স্কয়ার আছে, বেটা এর ভ্যালু যদি 1 হয়, তাহলে নিচের ভ্যালুটা কেটে আসলে 0 হয়ে যায়। কিন্তু এই যে বেটা এর ভ্যালু 1 হলেও এখানে কিন্তু এক্স্যাক্টলি দেখো এই যে যেটা যেটা থাকায় এটা থেকে যাচ্ছে। আনড্যাম্পড সিস্টেম হলে যেটা এখানে ছিল না, তাহলে তখন কিন্তু এটা ইনফাইনাইট হয়ে গেছিল, আরডি এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে গেছিল। কিন্তু এখানে যেটা থাকায় এই যে দেখো এই লেফট পোরশনটা 0 হয়ে গেল, বেটা এর ভ্যালু যখন 1 এই ইকুয়েশনে, তাহলে 1 মাইনাস বেটা স্কয়ার এর ভ্যালু 0। কিন্তু 2 যেটা বেটা, এটা কিন্তু বেটা ইকুয়াল টু 1 হলে 2 যেটা স্কয়ার করলে 4 যেটা, তার স্কয়ার রুট করলে আলটিমেটলি 1/2 যেটা থাকবে। তার মানে আরডি এর ভ্যালু হবে 1/2 যেটা। খেয়াল করো, যখন
বেটা ইকুয়াল টু এক্স্যাক্টলি 1, তখন তাহলে আরডি এর ভ্যালু কত হবে? 1/2 যেটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো এই যে রেসপন্স গুলা ওই যে 1/2 যেটা করলে যা হয় সেরকম আসবে, কিন্তু এটা দেখো আনবাউন্ডেড নয়। আনবাউন্ডেড মানে হচ্ছে আহ, এটা কোনো লিমিট নাই, এক কথায় এটা সময়ের রেসপেক্টে বাড়তেই থাকবে, কনস্ট্যান্ট রেটে বা যে রেট আছে সেই রেটে বাড়তে থাকবে। এখানে কিন্তু সেরকম নয়, তার মানে 1/যেটা ভ্যালু যার একটা বাউন্ডেড ভ্যালু আছে, লিমিটেড ভ্যালু আছে। তো ড্যাম্প সিস্টেমে আসলে তাহলে দেখো ওই যে আনড্যাম্প সিস্টেমের মতো রেজোনান্স হবে না, বরং এটা রেসপন্স হবে আসলে বাউন্ডেড। সেটাই আমি এই ফিগার থেকে একটু আসলে দেখাতে চাই। ড্যাম্প সিস্টেমের জন্য আমরা যদি রেসপন্সটা দেখি, দেখো এই যে এখানে এই ফিগারটাতে যদি দেখো খেয়াল করে, যখন বেটা ইকুয়াল টু 1 এক্স্যাক্টলি, তার মানে এখানে আমি আসলে এই কেস 3টা বলবো। বেটা ইকুয়াল টু যখন কেস 3 তে দেখো বেটা ইকুয়াল টু এক্স্যাক্টলি 1, তার মানে তখন কিন্তু গামা এর ভ্যালু হয়ে যাবে 0। আমরা যদি এই যে এই আর্ক ট্যান ইনভার্স 2 যেটা বেটা ওভার 1 মাইনাস বেটা স্কয়ার এখান থেকে বের করি, ট্যান 90 ডিগ্রির মান কিন্তু ইনফিনিটি। 1 ইকুয়াল টু যদি মানে ডেনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, নিউমারেটর 0 হয়ে যাচ্ছে, তার মানে ইনফিনিটি, ট্যান 90 ডিগ্রির মান ইনফিনিটি আমরা জানি। তো সেই ক্ষেত্রে গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে ফেজ ল্যাগ 90 ডিগ্রি, তার মানে ডিসপ্লেসমেন্ট যখন ঘটবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তার রেসপন্স আসবে 90 ডিগ্রি পিছনে। ঠিক আছে, তার মানে 1/4 সাইকেল পিছনে আসলে আমার রেসপন্সটা আসবে, আমরা এরকম ভাবে বলতে পারি যদি ফিজিক্যাল মিনিং বুঝতে চাই। আর তখন দেখো এই যে আরডিটা হয়ে গেল, আমি ওখানে ইকুয়েশনে দেখালাম যে আরডি হয়ে যায় কিন্তু 1/2 যেটা। তো এটা কিন্তু বাউন্ডেড ভ্যালু, এটা কিন্তু আনবাউন্ডেড ভ্যালু না। যেটা এর ভ্যালু 5% যদি হয় তাহলে 0.05 এখানে ইনপুট দাও, আরডি এর একটা সার্টেন ভ্যালু পাবা, এটা কিন্তু আনলিমিটেড না। কারণ যেটা এর ভ্যালু কিন্তু 100% পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম, 0 থেকে 100, মানে 0 তো হবে না, 0 হলে তো আনড্যাম্প সিস্টেম হবে, তখন এটার আনড্যাম্প সিস্টেম হলে রেজোনান্স হয়ে যাবে। কিন্তু এটাতেও রেজোনান্স হবে, বাট এটা হচ্ছে বাউন্ডেড। খেয়াল করে দেখো যে হুইচ প্রোভাইডস এ বাউন্ডেড রেসপন্স, দ্যাট মিন্স উইথিন লিমিটস, আনলাইক দ্য আনড্যাম্পড কেস হোয়ার দেয়ার রেসপন্স ওয়াজ আনবাউন্ডেড, কনস্ট্যান্টলি ইনক্রিজ করতেছিল কিন্তু আনড্যাম্প সিস্টেমের জন্য। বাট ড্যাম্প সিস্টেমে এটা কিন্তু একটা লিমিটেড ভ্যালু, যে যেটা এর ভ্যালু যেহেতু সার্টেন ভ্যালু, যেটা এর ভ্যালু যত বেশি হবে দেখো, ড্যাম্পিং যত বেশি হবে আমার রেসপন্স ডাইনামিক অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কিন্তু তত কম হবে। আর যদি 100% ড্যাম্পিং হয় তাহলে দেখো ডাইনামিক অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হবে হাফ, জিটা এর ভ্যালু তখন হয়ে যাবে 1, তার মানে আরডি হবে 1। তার মানে কি স্ট্যাটিক রেসপন্স যা তারও অর্ধেক রেসপন্স হবে ডাইনামিক রেসপন্স, ব্যাপারটা হবে এরকম। তার মানে 100% যদি যে ড্যাম্পিং তুমি কোনো একটা সিস্টেমে ইনক্লুড করতে পারো, সেক্ষেত্রে স্ট্যাটিক রেসপন্সেরও হাফ রেসপন্স হবে ডাইনামিক রেসপন্স, তার মানে ডাইনামিক রেসপন্স আরো কম হবে স্ট্যাটিক রেসপন্স থেকেও। বাট তার মানে আমি এখানে এটা ক্লিয়ার যে এই রেসপন্সটা হবে একটা বাউন্ডেড ভ্যালু, ঠিক আছে। বাট দিস ইজ নট দ্য রেজোন্যান্স কেস ফর ডিসপ্লেসমেন্ট রেসপন্স, সি দ্য রিজন ইন দ্য নেক্সট রিমার্ক পয়েন্ট। আমরা এটা আলোচনা করব, বাট আমি এই রেসপন্সটাই যে এখানে দেখাচ্ছি দেখো। তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু ওমেগা এন যদি হয়, মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, ড্যাম্পিং সিস্টেমের জন্য এই রেসপন্সটার একটা বাউন্ডেড ভ্যালু থাকবে এবং ম্যাক্সিমাম ভ্যালু হবে এই যে এরকম 1/2 ওমেগা আর কি, এরকম হবে রেসপন্স। তো এখন যদি জিটা এর ভ্যালু কম বেশি হয়, দেখো জিটা এর ভ্যালু যদি কম হয় তাহলে নিশ্চয়ই জিটা এর ভ্যালু যত কম, এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি জিটা এর ভ্যালু কম হলে আরডি এর ভ্যালু বেশি হবে। এই রেসপন্সে দেখো তাই দেখানো আছে, এই যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে জিটা এর ভ্যালু 0.01, তার মানে 1% ড্যাম্পিং রেশিও। টু 5% এর জন্য আরো কম, 1% 10% এর জন্য আরো কম। আর যদি এক্স্যাক্টলি 100% ড্যাম্পিং, যেটা আসলে কখনোই আনা সম্ভব না, 40-50%, আমি যে ল্যাবে টেস্ট করে আমার আমার যে একটা ইকুইপমেন্ট না আসলে সিস্টেম ড্যাম্পার ডেভেলপ করেছি আর কি, সেটাতে আসলে ড্যাম্পিং সিস্টেম আসে ম্যাক্সিমাম 40%। 40% হচ্ছে ইকুইভ্যালেন্ট ড্যাম্পিং রেশিও আসে। তো 40%, 50, 60, 70% পর্যন্ত যাওয়া যায় যতদূর দেখেছি। বাট 100% ড্যাম্পিং আসলে খুব কম সিস্টেমে অ্যাচিভ করা যায়, মানে যায় না তা না, বাট স্ট্রাকচারাল কেসে আসলে ম্যাক্সিমাম রেসপন্স হয়, ম্যাক্সিমাম ড্যাম্পিং রেশিও হয় এরকম 70-80% পর্যন্ত। তো তাহলে এখানে দেখো ড্যাম্পিং রেশিও যত বেশি হবে আমার এর স্ট্রাকচারের রেসপন্স কিন্তু তত কম হবে।
ঠিক আছে, খেয়াল করে দেখো, এবং একটা সার্টেইন রেসপন্সে গিয়ে কিন্তু এটা স্টেডি স্টেট হয়ে যাবে, স্টেডি স্টেটই থাকবে। আহ এইটা গেল হচ্ছে ফর কেস 3, যেখানে বেটা ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি 1, তার মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম। এখানে আবারও আমরা একটু ফিরে আসব। ফিরে আসার পূর্বে আমি এই দুইটা কেস একটু আলোচনা করে আসি। যে ফোর্স ইজ ভেরি স্লোলি ভ্যারিং যদি হয়, তার মানে গামা ফোর্সিং ফ্রিকোয়েন্সি ইজ ভেরি স্মলার দেন, ভেরি স্মলার দেন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাই যদি হয়, তার মানে লোডটা আসলে কোয়াসি স্ট্যাটিক, স্ট্যাটিক লোডের মতো, ফোর্সের ভ্যারিয়েশনটা খুব বেশি না। ফোর্সটা অনেকটা স্ট্যাটিক ফোর্সের মতো অ্যাপ্লাই করতেছি, যেটা আসলে স্ট্যাটিক না বলে আমরা কোয়াসি স্ট্যাটিক, মানে স্ট্যাটিকের কাছাকাছি এরকম যদি হয়, তখন কি হবে? তখন দেখো আরডি এর ভ্যালুটা হবে ক্লোজ টু 1, আরডি এর ভ্যালু ক্লোজ টু 1। এবং এখানে তোমরা দেখতেও পাচ্ছ, দেখো ফোর্সিং ফ্রিকোয়েন্সি যদি 1 এর চেয়ে ছোট হয়, যে গামা এর ভ্যালু যদি 1 এর চেয়ে ভেরি স্মলার দেন হয়, এই যে ক্লোজ টু 0 হয়, খেয়াল করে দেখো সেখানে আরডি এর ভ্যালু আছে 1। ঠিক আছে, আরডি ইজ ক্লোজ টু 1। এখানে এই এক্স্যাক্টলি যদি 1 হয় তাহলে কিন্তু এইটা, বাট 1 এর চেয়ে যদি খুব ছোট হয়, তার মানে 0 এর খুব কাছাকাছি হয়, তাহলে দেখো আরডি এর ভ্যালু 1 হয়। আমরা এই ফাংশনটাকেই আসলে এখানে কিন্তু প্লট করেছি আর কি। এই যে আরডি প্লট করেছি বিভিন্ন বেটা এর ভ্যালু এর জন্য আর জিটা এর ভ্যালুর জন্য। আর এখানে এই যে tan ইনভার্স যে অ্যাঙ্গেলটা, যে y গামা ইকুয়াল টু arc tan 2, যেটা বেটা 1 মাইনাস বেটা স্কয়ার, সেটাই এই প্লটে এই ফিগারে প্লট করেছি। তো এখানেও দেখো সেক্ষেত্রে তখন গামা কতটুকু পাচ্ছি দেখো, বেটা এর ভ্যালু যখন ক্লোজ টু 0, তখন গামা এর ভ্যালু গুলা খুব ছোট, স্মল, ক্লোজ টু 0 আর কি। দেখো এই যে এই ভ্যালু গুলা ক্লোজ টু 0ই থাকতেছে। আমরা ইকুয়েশন থেকে আসলে বের করতে পারি, একই ইকুয়েশন থেকে বের করে এখানে প্লট করা হয়েছে, বাট প্লটটা যেহেতু করা আছে আমাদের জন্য বোঝাটা সহজ। সো যখন ফোর্সটা কোয়াসি স্ট্যাটিক, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির তুলনায় আমার ফোর্সিং ফ্রিকোয়েন্সির ম্যাগনিটিউড খুব কম, খুব স্লোলি ভ্যারিং লোড অ্যাপ্লাই করতেছে এক কথায়, তখন আরডি এর ভ্যালুটা হচ্ছে ক্লোজ টু 1। তার মানে আরডি এর ভ্যালু ক্লোজ টু 1 হলে কি হচ্ছে, ডাইনামিক রেসপন্স আর স্ট্যাটিক রেসপন্স ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে আমার ফোর্সিং ম্যাগনিটিউড, ফোর্সিং ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড যত, ওই যে পি নট বাই কে, সেইটাই হবে কিন্তু আমার রেসপন্সের ফ্রিকোয়েন্সি। এরকম বোঝা যাচ্ছে আরডি ইকুয়াল টু 1 দ্বারা। দেয়ারফোর দ্য সলিউশন ইজ ইউপিটি ইকুয়াল টু ইউএসটি। এই যে এটা থাকে, যে এইটাকে আমরা আসলে সংক্ষেপে দেখো আরডি এর ভ্যালু 1 হয়ে যাওয়ায় শুধু ইউএসটি থাকে বাম পাশে, সাইন, আর এই যে গামা এর ভ্যালুটা হয়ে যায় 0, তাহলে সাইন ওমেগা টি। তার মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সি যা, ফোর্সিং ফাংশন যত, রেসপন্সও কিন্তু তাই। তার মানে স্ট্যাটিক ফোর্স, কোয়াসি স্ট্যাটিক, স্ট্যাটিক ফোর্সের কাছাকাছি অ্যামপ্লিটিউডে, যদি অ্যামপ্লিটিউডে না ফ্রিকোয়েন্সিতে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, দেখো ওই ফ্রিকোয়েন্সি, অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি বা অ্যাপ্লাইড ফোর্স যত, মানে রেসপন্স আসলে ততই পাবা তুমি। এরকম হবে যদি স্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই করো, কোয়াসি স্ট্যাটিক, এক্স্যাক্টলি স্ট্যাটিক না, মানে খুব স্লোলি যদি লোড অ্যাপ্লাই করো। ইট শোস দ্য রেসপন্স ইজ ইন ফেজ উইথ দ্য অ্যাপ্লাইড লোড, এবং এটা হবে অ্যাপ্লাইড লোডের সাথে ইন ফেজে। তার মানে অ্যাপ্লাইড লোড যেদিকে বস্তুটাকে মুভ করাবে, মাসকে মুভ করাবে, মানে অ্যাপ্লাইড লোড যে ডিরেকশনে থাকবে, মাসটার মুভমেন্টও সেই ডিরেকশনে থাকবে। মাসটা যদি অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশন যদি রাইট ওয়ার্ড হয়, মাসটার মুভমেন্টও রাইট ওয়ার্ড হবে, ইন ফেজ বলতে যেটা বুঝি। এন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য রেসপন্স ইজ দ্য সেম অ্যাজ দ্য স্ট্যাটিক রেসপন্স। আমরা যে দেখে নিলাম কিন্তু অলরেডি এটা, যে স্ট্যাটিক রেসপন্সের সমান হবে এটার ম্যাগনিটিউড, এন্ড ডিপেন্ডস অন দ্য স্টিফনেস কে। ইউএসটি ইকুয়াল টু কিন্তু পি নট ডিভাইডেড বাই কে। তার মানে কে, কে যত বেশি হবে এই রেসপন্স কিন্তু তত কম হবে, আর পি কে যত কম হবে রেসপন্স কিন্তু ইউএসটি এর ভ্যালু তত বেশি হবে। দেয়ারফর ইট ইজ কল্ড স্টিফনেস কন্ট্রোলড কেস। তার মানে সিস্টেমের স্টিফনেস যত বেশি হবে, দেখো খেয়াল করে, আমার রেসপন্স কিন্তু তত কম হবে। আর সিস্টেমের স্টিফনেস যত বেশি হবে, যত কম হবে, আমার রেসপন্সও কিন্তু তত, রেসপন্স কিন্তু তত বেশি হবে, প্রপোর্শনালি বেশি হবে। যেহেতু আর ইকুয়াল টু যে পি নট ওভার কে, এখানে খেয়াল করো, আর ইকুয়াল ইউএসটি ইকুয়াল টু পি নট ওভার কে কিন্তু, আর এখানে অ্যামপ্লিটিউডটা দেখো ইউএসটি সাইন ওমেগা টি। কেস 2 তে আমরা যদি আমাদের ফোর্সিং ফ্রিকোয়েন্সিটা খুব বেশি হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সির তুলনায়, তার মানে বেটা এর ভ্যালু ইজ ভেরি গ্রেটার দ্যান 1 যদি হয়, তার মানে ফোর্সটা যদি খুব বেশি বেশি ফ্রিকোয়েন্সিতে ভ্যারি করে, মানে ভেরি ফাস্ট লোড অ্যাপ্লাই করতেছি, তাই যদি হয়, দ্য ফোর্স ইজ র্যাপিডলি ভ্যারিং,
In this case we have RD is equal to 0. দেখো খেয়াল করে ফোর্সিং ফ্রিকোয়েন্সি যদি খুব বেশি হয় তাহলে RD এর ভ্যালু গুলা দেখো সব ক্লোজ টু 0 হয়েছে, 0 এর কাছাকাছি, যে 0 হচ্ছে এই y অর্ডিনেটে আছে, 0 এর কাছাকাছি হয়েছে। এবং এই যে ফেজ অ্যাঙ্গেল সেটা দেখো ক্লোজ টু 180 ডিগ্রি এর কাছাকাছি আছে, ক্লোজ টু 180 ডিগ্রি, যে কোনো বিভিন্ন ধরনের ড্যাম্প সিস্টেমের জন্য। সেই কারণে লিখেছে যে RD is close to 0 এবং গামা is close to 180 ডিগ্রি। Therefore the solution is UPT equal to এই যে যেটা এই ইকুয়েশন থেকে এখানে চলে আসলো, এই ইকুয়েশন থেকে এখানে নিয়ে আসো। RD equal to এই যে 1 মাইনাস বেটা স্কয়ার প্লাস 2 যেটা বেটা স্কয়ার, যে সেখানে আসলে কি করা হয়েছে, এই যে যেটা এর ভ্যালুগুলো আসলে নেগলেক্ট করা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে ইউএসটি টাইমস 1 ডিভাইডেড বাই বেটার পাওয়ার 4 প্লাস বেটা স্কয়ার সাইন ওমেগা টি, এটাকে আসলে সিম্পলিফাই করে এই বেটা পাওয়ার 4 এর তুলনায় বেটা এর স্কয়ারের ভ্যালু কম হবে সেটাও আমরা নেগলেক্ট করতে পারি, যে জন্য এই যে দেখো ক্লোজ টু লিখেছে, ইকুয়াল লিখে নাই, কিন্তু আমরা নেগলেক্ট করলাম এই যে বেটা স্কয়ারের ভ্যালুটা, তাহলে এখানে শুধু বেটার পাওয়ার 4 থাকলো, তার স্কয়ার রুট করলে যে বেটা স্কয়ার থাকলো, সেখান থেকে বেটা ইকুয়াল টু এই যে ওমেগা বাই ওমেগা এন লিখো, ইউএসটি ইকুয়াল টু পি বাই কে লিখো, পি বাই ইউএসটি ইকুয়াল টু পি বাই কে লিখলাম, আর এই যে বেটা স্কয়ার এখানে চলে আসলো, আর কে ইকুয়াল টু এম এম ওমেগা এন, আলটিমেটলি সেগুলা কেটে কুটে দেখো এইটুকু থাকে এবং এটাকে এভাবে লেখা যায়। তাহলে এখানে দেখো এই যে পাই মানে কিন্তু 180 ডিগ্রি, বি কেয়ারফুল, এখানে রেডিয়ানে লিখেছে, অ্যাঙ্গেলে লিখলে আসলে ডিগ্রিতে লিখলে 180 ডিগ্রি লিখতে হবে। সো এখানকার অ্যামপ্লিটিউড কত তাহলে দেখো, এই যে ইউপিটি যেটা সেটার অ্যামপ্লিটিউড হচ্ছে পি নট এম ওমেগা এন স্কয়ার, এবং এখানে দেখো খেয়াল করে মাস আসছে, এখানে কিন্তু স্টিফনেস নাই। তো এইটার আমরা কনক্লুশনে বা রিমার্কসে কি বলতে পারি, দিস ইকুয়েশন শোস দ্য রেসপন্স ইজ আউট অফ ফেজ বাই 180 ডিগ্রি উইথ দ্য অ্যামপ্লিটিউড অ্যাপ্লাইড লোড। এই যে এখানে দেখো অ্যাঙ্গেলটা কত, ফেজ ল্যাগ অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। তার মানে আমার ফোর্স যদি রাইটওয়ার্ড কাজ করে তার 180 ডিগ্রি ডিরেকশনে, তার মানে ঠিক ইনভার্স ডিরেকশনে বস্তুটা মুভ করবে, মাসটা মুভ করবে। ফোর্সিং ফ্রিকোয়েন্সি যদি ফোর্সড এক্সটার্নাল ফোর্স যদি রাইটওয়ার্ড কাজ করে তাহলে রেসপন্সটা কাজ করবে লেফটওয়ার্ড, তার মানে এটা কিন্তু আউট অফ ফেজে আছে। সেজন্যই বলছে ইট শোস দ্য রেসপন্স ইজ আউট অফ ফেজ বাই 180 ডিগ্রি উইথ দ্য অ্যাপ্লাইড লোড and the amplitude of the response depends on the inertia m omega square। এই যে দেখো নিচে কিন্তু m omega square, p নট এর নিচে m omega square আছে, তাহলে m omega square যেটা আসলে ইনারশিয়া, কিন্তু মাস টাইমস হচ্ছে ফ্রিকোয়েন্সি স্কয়ার, তাহলে এটা হচ্ছে ইনারশিয়া বেসিক্যালি। therefore it is called inertia controlled case। তার মানে তুমি যদি ইনারশিয়া বেশি, তোমার ইনারশিয়া যদি বেশি হয় তাহলে রেসপন্স কম হবে, তার মানে মাস যদি বেশি হয় রেসপন্স কম হবে, মাস যদি কম হয় রেসপন্স মানে ডিসপ্লেসমেন্ট বেশি হবে, এরকম। তো এটা হচ্ছে আউট অফ ফেজ কেস। আর যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হয় তাহলে তো আমি বললাম যে রেসপন্সটা হবে বাউন্ডেড, এবং এটা হচ্ছে রেজোন্যান্স আমরা বলবো, রেজোন্যান্স হবে। এই যে দেখো এই রেসপন্সে কিন্তু বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হলে রেসপন্স কয়েক গুণে যে বেড়ে যাচ্ছে, যার ড্যাম্পিং রেশিও কম হলে রেসপন্স আরো বেশি হচ্ছে, ড্যাম্পিং রেশিও বেশি হলে রেসপন্স কম হচ্ছে। তো এখান থেকে আমরা অবজার্ভ করতে পারি আসলে, এবং দেখো সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি 1 হলে এই যে গামা এর ভ্যালু কত হচ্ছে, ফেজ অ্যাঙ্গেল গামা এর ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু 1। এখানে কয়েকটা বিষয় একটু আলোচনা করার আছে। The above discussion shows that when the harmonic load varies with high frequency, তার মানে আমার ফোর্সিং ফ্রিকোয়েন্সিটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির তুলনায় অনেক বেশি, তার মানে অ্যাপ্লাইড ফোর্সের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এক কথায় যার কারণে বেটা এর ভ্যালু ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। ইট ইজ ইনারশিয়া কন্ট্রোলড, এখানে একটু লেখার ভুল আছে, and making the structure heavier can reduce the response। তো আমি যদি রেসপন্স রিডিউস করতে চাই তাহলে কি করতে পারবো, এই যে মাসটা যদি এখানে ইনক্রিজ করি, এখানে খেয়াল করে এখানে নিউমারেটরে মাস আছে m, নিউমারেটর হিসেবে আছে, তাহলে m যত বেশি হবে রেসপন্স কিন্তু তত কম হবে। তো তাহলে যখন আমার ফোর্সিং ফ্রিকোয়েন্সি অনেক বেশি তখন কি করব, মাসটাকে ইনক্রিজ করে দেব, তাহলে রেসপন্স কম থাকবে। ঠিক আছে, when the harmonic load varies with low frequency, তার মানে আমার slowly varying applied load যদি হয়, the system is stiffness controlled and making the structure stiffer is going to reduce the response। আর যদি আমার লোড অ্যাপ্লিকেশনটা খুব
স্লো ফ্রিকোয়েন্সিতে হয়, তখন সিস্টেমটা হয় স্টিফনেস কন্ট্রোল। এবং আমরা যদি সিস্টেমটাকে স্টিফ করতে পারি, মানে স্টিফনেস বেশি দিতে পারি, তাহলে তার রেসপন্সটা আসলে কম হবে। এই হচ্ছে এখানকার কনক্লুশন। এখন আমরা আহ, আরো এই যে আরডিটা যেটা আসলে ডিসপ্লেসমেন্টের জন্য বেসিক্যালি, এইটা অ্যাক্সিলারেশনের জন্য এবং ভেলোসিটির জন্য কত হয় সেটা একটু বের করতে চাই। বাই টেকিং দ্য ডেরিভেটিভ অফ দ্য স্টেডি স্টেট রেসপন্স, এই যে ইউপিটি ইকুয়াল টু পি নট ওভার কে, মানে ইউএসটি যেটা, টাইমস হচ্ছে আর ডি সাইন ওমেগা টি, এটার একটা ফার্স্ট ডেরিভেটিভ যদি নেই, তাহলে আমরা কিন্তু পার্টিকুলার সলিউশনের জন্য ভেলোসিটিটা পাবো। এটা তো ডিসপ্লেসমেন্ট। এই যে ইউপিটি যেটা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি এখন যদি এই স্টেডি স্টেট রেসপন্সের ভেলোসিটি বের করতে চাই, কি করব? এটাকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। করলে এই যে এটা হয়ে যায়, দেখো সাইন কস হয়ে গেল, এই ওমেগা এটা সামনে চলে আসলো। এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে কে ওভার ওমেগা এন বেটা, আমরা এই যে বেটা ইকুয়াল টু ওমেগা এবার ওমেগা এন এরকম রিঅ্যারেঞ্জ করে লিখলাম আর কি অন্য টার্মে। উদ্দেশ্য হলো, দেখো আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করব যে পি নট ওভার স্কোয়ার রুট অফ কে এম টাইমস আর ভি কস ওমেগা এন টি। তো এই যে বেটা টাইমস আর ডি, আর ডি এর সাথে যদি বেটা গুণ করি, তাহলে সেইটাকে আমরা কনস্ট্যান্ট বলছি, যাকে আমরা বলছি হচ্ছে ডাইনামিক রেসপন্স ফ্যাক্টর ফর ভেলোসিটি। দেখো খেয়াল করে, ডাইনামিক রেসপন্স ফর ভেলোসিটি আর ভি ইজ ইকুয়াল টু তাহলে বেটা আর ডি। তো আমি যদি আর ডি 1/2 যেটা বের করতে পারি, তাহলে তার সাথে আবার বেটা গুণ করে দিব, তাহলে আমি আর ভিটা পেয়ে যাব। অনুরূপভাবে আমি অ্যাক্সিলারেশনের জন্য যদি এখন এই ডাইনামিক রেসপন্স অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বের করতে চাই, যে ভেলোসিটি কতটুকু বাড়ে, অ্যাক্সিলারেশন কতটুকু বাড়ে স্ট্যাটিক রেসপন্সের তুলনায়, সেটা যদি বের করতে চাই, এই ইউপিটি যেটা, সেটাকে আবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তাহলে একটু রিঅ্যারেঞ্জ করে এই যে অন্য টার্মে লেখার চেষ্টা করলে আমরা আলটিমেটলি পেয়ে যাই আর এ ইকুয়াল টু এই যে বেটা স্কোয়ার, আর ডি, এটা পাই। দেখো, হোয়ার দ্য ডাইনামিক অ্যাক্সিলারেশন রেসপন্স ফ্যাক্টর আর এ ইজ ইকুয়াল টু বেটা স্কোয়ার আর ডি। তার মানে এই তিনটাকে যদি এক ইকুয়েশনের মাধ্যমে লিখতে চাই, দেখো আর এ কে বেটা দিয়ে ভাগ করলে সেটা ইকুয়াল টু আর বি হবে, আর আর ডি কে বেটা দিয়ে গুণ করলে আর ভি এর সমান হবে। তাহলে এই তিনটা অ্যাক্সিলারেশন, ডাইনামিক অ্যাক্সিলারেশন রেসপন্স ফ্যাক্টর, ডাইনামিক ভেলোসিটি রেসপন্স ফ্যাক্টর আর ডাইনামিক ডিসপ্লেসমেন্ট রেসপন্স ফ্যাক্টর, এই তিনটাই কিন্তু একটা ইকুয়েশনের মাধ্যমে জড়িত, এবং এদেরকে এই যে টু ওয়ে লগারিদমিক পেপারে আসলে প্লট করা যায়। আহ, এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, বাট আমি একটু এটা দেখাতে চাই, কারণ পরবর্তীতে এগুলো আসলে কাজে লাগবে। আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং যদি পড়ো বিশেষ করে, এখানে খেয়াল করে দেখো, ওই ইকুয়েশনটা আমি লাস্ট যে তিনটা ইকুয়েশন, তিনটা ফ্যাক্টরকে ডাইনামিক তিনটা ডাইনামিক ফ্যাক্টরকে যে এক করে একটা গ্রাফেই প্লট করা যায়, যেটাকে আমরা টু ওয়ে লগারিদমিক প্লট বলি। দেখো, এটা হচ্ছে, সরি, ফোর ওয়ে, আমি ভুল বলছি, ফোর ওয়ে লগারিদমিক প্লট অফ ডিফরমেশন। তার মানে এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আবার এই যে ক্রস ডিরেকশনে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অ্যাক্সিস গুলো আছে সেগুলোও লগারিদমিক অ্যাক্সিস। তো এই ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে ভেলোসিটি, এইটা হচ্ছে দেখো ডিফরমেশন রেসপন্স ফ্যাক্টর আরডি, আর এটা হবে হচ্ছে অ্যাক্সিলারেশন রেসপন্স আরডি। আর এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেশিও বেটা এর ভ্যালু, মানে বেটা ওমেগা ওভার ওমেগা এন, এটা থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসে থাকবে ভেলোসিটি রেসপন্স ফ্যাক্টর। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে শুধু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা পাবা সেটা হচ্ছে আর এ অ্যাক্সিলারেশনের জন্য, আর 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা পাবা 135, মানে এই যে এইটা বলতেছি, সেটা হচ্ছে রেসপন্স ডিফরমেশন রেসপন্স ফ্যাক্টর পাওয়া আর কি। তো এটা আসলে এরকম ফোর ওয়ে লগারিদমিক পেপারে প্লট যে করা যায়, আমি এটা একটু দেখাতে চেয়েছি, কারণ এটা আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এ এটা আসলে আমাদের প্লট করতে হয়। এই যে স্পেকট্রাল অ্যাক্সিলারেশন, স্পেকট্রাল ভেলোসিটি এবং স্পেকট্রাল ডিসপ্লেসমেন্ট, এই তিনটাও একইভাবে ফোর ওয়ে লগারিদমিক পেপারে প্লট করা যায় আর কি। এখন আমরা এখান থেকে এই যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, আমরা এখানে দেখলাম যে আর ডি ইকুয়াল টু যখন এক্স্যাক্টলি 1 হচ্ছে, আর ডি ইকুয়াল টু, সরি, বেটা এর ভ্যালু যখন এক্স্যাক্টলি 1 হচ্ছে, আর ডি ইকুয়াল টু 1/2 যেটা ভ্যালু হচ্ছে, এই এইটার থেকে আমরা আসলে এইটাকেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলবো। তো অ্যাক্সিলারেশনের জন্য, ভেলোসিটির জন্য এবং ডিসপ্লেসমেন্টের জন্য
এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত সেগুলো আমরা একটু বের করতে চাই। A resonant frequency is defined as the forcing frequency at which the largest response amplitude occurs. তাহলে কোনটাকে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ডেফিনিশনটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি, এটা এমন ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে maximum response of the structure occurs. আমি আবারও পড়ছি, a resonant frequency is defined as the forcing frequency at which the largest response amplitude occurs. For RD, RV and RA in undamped case, all the resonant frequencies are the same. Undamped case আমরা এটা যদি নির্ণয় করতাম, করিনি, বাট এটা কিন্তু ইকুয়াল আসতো। আমরা শুধুমাত্র ডিসপ্লেসমেন্টের জন্য এই আনড্যাম্পড কেসে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করেছি, বাট ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের জন্য যদি করতাম সেমই আসতো। But for damped case, the three resonant frequencies are slightly different. এখন এটা একটা হোমওয়ার্ক প্রবলেমে আছে যে তিনটা কেসের জন্য অ্যাক্সিলারেশন, ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট, এই তিনটার জন্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করো। এটা কিভাবে বের করা যায়? এখানে সেই পদ্ধতিটাই এই যে নিচের এক লাইনে বলে দেওয়া হচ্ছে, দেখো, they can be found by letting the first order derivative of RD, RV and RA with respect to beta to 0. এইটা তার মানে আমি হচ্ছে আরবি কে টাইমের বেটা এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ইকুয়াল টু 0 লিখবো, যা আসে সেখান থেকে আমার আরবিটা আমি পেয়ে যাব। অনুরূপভাবে আরডি কে মানে সরি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ফর আরভি পেয়ে যাব, ঠিক আছে। এরপরে আরডি কে বেটা এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ইকুয়াল টু 0 লিখবো, এখান থেকে আমার ওমেগা এর একটা ভ্যালু বের হবে, সেটাই হবে আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ফর ডিসপ্লেসমেন্ট। অনুরূপভাবে অ্যাক্সিলারেশন আর এ যেটা ফ্যাক্টর, সেটাকে আমি বেটা এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, ইকুয়াল টু 0 লিখবো, লিখলে সেখান থেকে ওমেগা এর একটা ভ্যালু বের হবে, সেই ওমেগা এর ভ্যালুটাই হচ্ছে আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ফর অ্যাক্সিলারেশন। The resonant frequencies are listed as follows. এটা আসলে তোমাদের হোমওয়ার্ক আছে, এই জন্য এখানে প্রুফ দেখানো হয় নাই, বইয়েও প্রুফ দেওয়া আছে, সো তোমরা দেখে নিতে পারো। আর হোমওয়ার্ক করতে গেলে আমার মনে হয় তোমরা এটা পাবে। ডিসপ্লেসমেন্ট রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা এন ইকুয়াল টু displacement resonant frequency is equal to omega n square root of 1 minus omega square, আর corresponding RD ভ্যালু হবে হচ্ছে 1 divided by 2 zeta on square root of 1 minus zeta square, আর velocity resonant frequency equal to omega n, corresponding RV equal to হবে 1 by 1 2 zeta square 2 zeta, আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা এন ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস 2 যেটা স্কয়ার, আর করেসপন্ডিং আর এ অ্যাক্সিলারেশন রেসপন্স ফ্যাক্টর হবে 1 ডিভাইডেড বাই 2 যেটা 1 মাইনাস স্কয়ার রুট অফ 1 মাইনাস যেটা স্কয়ার। তো এইটাই হচ্ছে আমার আমাদের ড্যাম্পড সিস্টেমের রেসপন্স। আর এইটার যেহেতু হোমওয়ার্ক আছে, এটার প্রুফ আমি আর দেখাচ্ছি না বা এখানেও নাই। এখন একটা এক্সাম্পল দেখে ড্যাম্পড সিস্টেমের রেসপন্স হারমোনিক ফোর্সের আন্ডারে কেমন হয় সেটা দেখা শেষ করব আমরা। প্লিজ provide the total solution, not just the steady solution of the forced response of the following single degree of freedom system under harmonic load. তো এখানে দেখো ড্যাম্পিং আছে, স্টিফনেস আছে, মাস আছে, ফোর্সিং ফাংশনও দেওয়া আছে, স্টিফনেস দেওয়া আছে, মাস বলে দেওয়া আছে, ড্যাম্পিং রেশিও বলে দেওয়া আছে, এফ নট এর ম্যাগনিটিউড 200 পাউন্ড সেটাও বলে দেওয়া আছে, ফোর্সিং ফ্রিকোয়েন্সি গামা এর ভ্যালু সেটাও বলে দেওয়া আছে, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 35%। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে বের করতে পারি কে ওভার এম করে, যে কে ওভার এম করলে 4400 ডিভাইডেড বাই মানে 4000 ডিভাইডেড বাই 4, তাহলে এটা করলে আসবে হলো 1000, কিন্তু সেই 1000 এর 35% নিলে দেখো এই যে 11.707 রেডিয়ান পার সেকেন্ড, এটাকে যে 2 পাই দ্বারা আবার ভাগ করতে হবে সম্ভবত ওমেগা এন আনার জন্য। ফর্মুলা তো আমরা অলরেডি দেখে আসছি, সেইভাবে আমরা এই যে এটা নির্ণয় করে নিলাম। আর ইনিশিয়াল কন্ডিশনও বলে দেওয়া আছে, গামা নট ইকুয়াল টু 0 আর গামা ইকুয়াল টু সরি ইউ নট ইকুয়াল টু 0 আর হচ্ছে ইউ নট ডট ইকুয়াল টু 0, তার মানে অ্যাট রেস্ট ইনিশিয়াল কন্ডিশন বলা আছে। তাহলে টোটাল রেসপন্স আমাকে বের করতে হবে, তার মানে ট্রানজিয়েন্ট রেসপন্স প্লাস স্টেডি স্টেট রেসপন্স দুইটার কিন্তু সামেশন করতে হবে। তো এটার ইকুয়েশন অফ মোশন কি হচ্ছে, আমরা এই যে জানি এমইউ ডট প্লাস টোটাল রেসপন্সের রেসপেক্টে লিখবো সিইউ টোটাল সিইউটি টাইম আসলে,
আর কে ইউ টি ইকুয়াল টু, এখানে যেহেতু মানে গ্রাউন্ড অ্যাক্সেলারেশন নাই, অতএব টোটাল আসবে না, আমি ভুল বলেছি, এখানে টাইমের রেসপেক্টে এই জন্য টি ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন, যেহেতু ফোর্সিং ফাংশন হচ্ছে এফ নট সাইন ওমেগা টি। হোমোজিনিয়াস সলিউশন যেটা আসলে যে ফ্রি রেসপন্সের জন্য, তার মানে পি টি ইকুয়াল টু 0 যদি লিখি, যা আসছে আমরা একটু আগে লিখে আসছি সেটা এখানে দেখো হুবহু কপি করা হয়েছে। আর পার্টিকুলার সলিউশন হবে এই যে এইটা হচ্ছে তখন ইকুয়েশন, আর তার জন্য পার্টিকুলার সলিউশনের আমরা লিখে আসছি যে আর সাইন ওমেগা টি মাইনাস গামা, যেখানে আর হয় হচ্ছে ইউএসটি ডিভাইড টাইমস হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা স্কয়ার হোল স্কয়ার প্লাস 2, যেটা বেটা হোল স্কয়ার আর এর উপর স্কয়ার রুট আছে। তার মানে আমরা একটু আগে যা যা শিখেছি এক্স্যাক্টলি তাই তাই এখানে লেখা হচ্ছে। আবার গামা ইকুয়াল টু tan ইনভার্স 2 যেটা বেটা ডিভাইডেড 1 মাইনাস বেটা স্কয়ার। তো টোটাল সলিউশন হবে দেখো তাহলে এই যে ইউএইচ আর হচ্ছে ইউপিটি এর সামেশন। তো এই ভ্যালুগুলো এখানে বসিয়ে জাস্ট ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করো। ইউ ডট ইকুয়াল টু 0, তার মানে ডিসপ্লেসমেন্ট যখন 0, তখন এই যে টি ইকুয়াল টু 0 সবগুলাতে বসাও। টি ইকুয়াল টু 0 বসালে দেখো থাকে কোনটা কোনটা, শুধুমাত্র থাকে হচ্ছে এই যে বি সংশ্লিষ্ট টার্ম cos 0 ডিগ্রির মান 1 হয়, সেই হিসেবে শুধু বি এর যে কনস্ট্যান্ট সেটা আছে আর কি। তো এখান থেকে আমি বি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অনুরূপভাবে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে ভেলোসিটিটা পাবো। আর সেই ভেলোসিটি ইকুয়াল টু এখানে আমার এই ইনিশিয়াল কন্ডিশন বলেই দেওয়া আছে 0, তাহলে টাইম টি ইকুয়াল টু 0 বসাও, ভেলোসিটি ইকুয়াল টু 0 বসাও। বসালে দেখো এখান থেকে এ এর ভ্যালুটাও পেয়ে যাবে। এখন কিভাবে পেয়েছি এটুকু এক্সপ্লেইন করাটা আমার মনে হয় না দরকার আছে, তোমরা নিজেরাই শীট দেখলে করতে পারবে। এ আর বি এর ভ্যালু এখন এই মেইন ইকুয়েশনে ইনসার্ট করলেই আমার টোটাল রেসপন্সটা আমি পেয়ে যাচ্ছি। তো এইভাবেই যেখানে আর এর ভ্যালুটা হচ্ছে এই যে আমরা লিখেছি অলরেডি আর ইকুয়াল টু এই যে এইটা। তো এফ নট এর ভ্যালু তুমি এখানে বসাও 200 পাউন্ড, কে এর ভ্যালু বসাও 1000 পাউন্ড পার ফিট, এইভাবে জিটা এর ভ্যালু বসাও, বিটা এর ভ্যালু বসাও, তাহলে নিউমেরিক্যাল ভ্যালু তো চলে আসা সম্ভব, নিয়ে আসা সম্ভব আমার সবগুলো ভ্যালু। এখানে আমরা এই যে আর, তারপরে গামা, এই যে যেগুলা লিখেছি গামা এর ভ্যালু কি এখানে দেওয়া আছে? গামা এর ভ্যালু দেওয়া আছে 11.07 রেডিয়ান। তো এখানে আমি জাস্ট সিম্বল গুলা রেখেছি, কিন্তু তুমি যে জিটা এর ভ্যালু, ওমেগা এন এর ভ্যালু, তারপরে ফি এর গামা এর ভ্যালু, ওমেগা ডি এর ভ্যালু সবগুলো ইনসার্ট করো, দেখো তাহলে নিউমেরিক্যাল ইকুয়েশন চলে আসবে। জাস্ট টাইম ভ্যারিয়েবল থাকবে টি, আর সবগুলা কনস্ট্যান্ট টার্মে চলে আসবে আর কি। সেটা না করলেও কিন্তু তুমি ফুল মার্ক পাবে, ফাইনাল পরীক্ষা হোক আর হোমওয়ার্ক প্রবলেমে হোক, আমি তোমাদেরকে ফুল মার্ক এখানে দিব। ঠিক আছে, তো এই ক্লাসে পর্যন্তই।